সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন সেন্সেশন প্রেজেন্টস তারকাকথন। দর্শক, আজকে তারকাদের সাথে কথোপকথন হবে এবং সে তারকারা গানের মানুষ, সুরের মানুষ এবং সুরের যে সবথেকে গভীরতম জায়গা, সুরের যে শেকড়, সেই শেকড়টাকে তারা দুজনই ধারণ করেছেন তাদের হৃদয়ে। ঠিক এই কারণেই বোধহয় এখনও তাদের গান আমরা আমাদের অবসরে শুনি, আমাদের অপেক্ষায় শুনি, আমাদের আনন্দে শুনি ভালো লাগায়। প্রিয় দর্শক, আজ তাদের সাথে হবে গানের আলাপ, হবে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নানান আলাপচারিতা। সাথে আছি আপনাদের আমি সঞ্জিতা রহমান এবং আমার সাথে আছেন আমার কো হোস্ট তানভীর লিমন। এবং আমাদের সাথে রয়েছেন যারা অতিথি, তাদের সাথে একটু পরিচয় করাবো। শুরুতে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়রা এবং আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী ডলি মণ্ডল। শুভেচ্ছা দুজনকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি সবসময় বলতে চাই, কারণ এই যে সুস্থতা সব থেকে বড় নেয়ামত আল্লাহ পাকের। সুস্থ আছি মানে খুব ভালো আছি। বাহ। আর ডলি মণ্ডল? আমিও আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব ভালো আছি। আচ্ছা, ডলি মণ্ডলকে মনে হয় সে সবসময় ভালো থাকে কারণ তার মনটা খুব সাদা, তার পোশাকের মতোই। আচ্ছা, মনটাকে ভালো রাখার মানে উপায়টা কি সবসময়? উপায়টা আসলে নিজেকে সবসময় ভালো রাখার উপায় সব থেকে আমি ভালো এটুকু টিপস দিতে পারি যে কোনো কিছুর চাহিদা না রাখা, মানে অল্পতে খুশি থাকা। এটা হলে কিন্তু মানুষ আমার মনে হয় সবসময় ভালো থাকে। কারণ আমার লাইফে আমি যা চাইনি বা যতটুকু আমি পেয়েছি, আমি সেটা পাওয়ার যোগ্য না, কিন্তু আমি তা পেয়ে গেছি বা আমি তা পেয়ে যাই। আমার এখন থেকে এর পরে কি হবে আমি জানি না, কিন্তু আমার লাইফে যা হয় মানে অপ্রত্যাশিত হয়, যেটা আমি পাওয়ার যোগ্য নয়। তাহলে জীবনে কি আসলে কোনো স্বপ্ন কখনো দেখেননি বা কোনো কিছু হবার ইচ্ছা বা পাবার ইচ্ছা কখনো রাখেননি? না, সেটা রেখেছি। ছোটবেলা আমার ইচ্ছা ওই রকম করে ছিল না, আমার বাবার ইচ্ছা ছিল যে আমাকে সে টেলিভিশনের স্ক্রিনে দেখবে, মানে আমার মেয়েকে টেলিভিশনে দেখা যাবে, এরকম স্বপ্ন ছিল। তো সেই জায়গা থেকে বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য আসলে আমি যে গানের মধ্যে আসবো এইরকম আমার কখনো ছিল না। তো তারপরে আমার এলাকায় আবার মানে গানটাকে এত সাপোর্ট করতো না, তো আমার পরিবারে একমাত্র এলাকায় গানটা সাপোর্ট করতো না? না। কারণ কি ছিল? মানে আমাদের এলাকার মানুষ একটু মানে মৌলবাদী, তো যার কারণে তারা গানটাকে এত বেশি পছন্দ করতো না। বা আমাদের পরিবার, যেমন আমার বাবার গুরু ছিলেন বাউল সাধন শাহ ফকির, উনি হচ্ছে আমাদের বাড়িতে আসলেন, ওনাকে আমরা দাদু বলে ডাকতাম। ওই দাদুর বাক্য দেওয়ার ফলে আমার বাবা হচ্ছে আমাকে, বা আমার বড় বোন ছিল পলি, আমি ডলি, আমাদের দুই বোনকে গান শেখানো শুরু করেন। তো তারপরে আজকে এই জায়গা পা করে আছে। এবং অনেকে এখন ডলিকে আসলে একজন সফল সঙ্গীত শিল্পী হিসেবে, বিশেষ করে বাউল সঙ্গীতের একজন অন্যতম শিল্পী হিসেবে চেনেন। আমি একটু লায়লার কাছে আসতে চাই। লায়লার পথ চলাটা শুরু হয় একটা রিয়েলিটি শোর মাঝখানে। ডলের যেমন ছিল যে ছোটবেলা থেকে গানের সাথে চর্চা ছিল, লায়লার বিষয়টা আসলে তেমনই ছিল। লায়লা কি আসলে বাবার স্বপ্নে এখানে আসা নাকি ভিন্ন কোনো দর্শন ছিল? আমার গল্পটা শ্রোতাদের সবারই জানা, কারণ এত বছর ধরে বলে আসছি। আমার বয়স যখন 7-8 বছর, তখন থেকে আমার বাবার কাছে আমার গানের হাতে খড়ি। আমার আব্বা এলাকার আশেপাশে সারা রাত ধরে যে বাউল গান হয়, সেই বাউল গানে তিনি সারা রাত গান করতেন, মানে অর্থবিহীন। আর ভোর রাতে একটু খিচুড়ি পেতেন, সে খিচুড়ি খেয়ে তিনি বাড়ি চলে আসতেন। মা যখন বাজারের কথা বলতেন তখন বলতো আমার কাছে কোনো টাকা নাই। তো এভাবেই আমাদের বেড়ে ওঠা। আর আব্বা চেয়েছিল যে যেহেতু আমার কোনো ছেলে সন্তান নাই, আমার বংশের বাতি আমি যখন থাকবো না, তখন আমার এই জায়গাটার অভাব কে পূরণ করবে, বা আমার এই শিল্পী সত্তাটাকে সামনের দিকে কে এগিয়ে নিয়ে যাবে। সেই চিন্তা ভাবনা থেকেই একদিন আব্বা শোনে যে আমি গুনগুন করে গান গাইছি। তখন তার মনে একটা সুপ্ত বাসনা জাগে যে এই তো আমার প্রদীপকে আমি বোধহয় খুঁজে পেয়েছি। তারপরে আমাকে নিয়ে তার সঙ্গীত নিয়ে বসা। এক সময় তিনি খুব বিরক্ত হলেন, কারণ আমি স্কেলের সাথে আমার
গলাটাকে মেলাতে পারছিলাম না। তিনি আশাহত হলেন। পরের দিন আবার তার নতুন স্বপ্ন জাগলো, তিনি আবার আমাকে নিয়ে দোতারা নিয়ে বসলেন এবং সেদিন যেভাবেই হোক আমার গলাটা দোতারার সুরের সাথে মেলবন্ধনটা তৈরি হলো। সেখান থেকে আসলে আমার সঙ্গীত জগতে আসা। আসলে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার একটা মোটিভ থাকে যে যখন আপনি একটা পুরনো গল্প নতুন করে বলেন, অনেক ছোট ছোট ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে যায় এক এক সময়, তাই না? আবেগটা এক এক সময় এক এক রকম থাকে, সেই জন্য আসলে আলাপটা জমানোর জন্য জিজ্ঞেস করা। আমি তানভীর লিমনকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি কি জিজ্ঞেস করবেন আজকে আমাদের অতিথিদের? আমি সঞ্জিদা, আপনার প্রশ্ন থেকেই আমার আসলে ওদের কাছে ইতোমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। ডলির যে একটা যাত্রা, সেই বাবার স্বপ্ন থেকে, বাবা টিভিতে দেখবেন, সেখান থেকে লায়লার বাবা গান করতেন, সেই অর্থহীন একটা শৈল্পিক জীবন। আসলে আমি দুইজনের কাছে আমার একটু একটু করে জানতে চাইব, বাবাদের যে এই যে অর্থহীন শিল্প চর্চা বা কোনো অর্থের বাইরে গিয়ে যে জীবনবোধের চর্চা, সেই জীবনের থেকে আসলে এই সময়ের ডলি লায়লারা কতটা আসলে দূরত্বে আছে বা ওই শেকড়টাকে মিস করে কিনা? মিস তো নিশ্চয়ই করি। আলহামদুলিল্লাহ আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বার সুস্থ আছে। তবে হ্যাঁ, আমাদের মধ্যে আমি যদি আমার কথা বলি, আমার থেকে আমার আব্বার বিস্তর ফারাক রয়েছে। সেই ফারাকটা হলো, আব্বা অর্থের কথা চিন্তা করতেন না। উনি মঞ্চে দাঁড়িয়ে গাইবেন, ওই বাসনা থেকেই তিনি মঞ্চে যেতেন। এবং আমার এক প্রকার আমাকে জোর করে গান শেখানো হয়েছে, কারণ আমি যখন খেলাধুলা করব বলে যেতাম, আব্বা খুব বকতেন যে খেলাধুলা করা যাবে না, এই সময় গান নিয়ে বসো। ওই যে জোর করে সঙ্গীতটাকে চর্চা করানো। তারপরে এক সময় আমার মনে আছে, আমি 5 দিন বা 6 দিন জ্বরে পড়েছিলাম। তো জ্বরে পড়ার পরে আমার মনে হয়েছে যে আমি কেন গান গাইতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে সুস্থ করে দাও, আমি সুস্থ হয়ে গান গাইতে চাই। তখন আমার মনে হলো যে না, সঙ্গীতের সাথে আমার একটা প্রেম তৈরি হয়েছে। সেটা নেশা থেকে আস্তে 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 পেশার দিকে চলে গেল, যেটা আমার আব্বার ক্ষেত্রে ছিলেন না। আমার আব্বা একজন খেটে খাওয়া মানুষ ছিলেন। তিনি মনের আনন্দে গান করতেন। আর সময়ের পরিবর্তনে এখন এসে আমি নেশা যেমন, সাথে সাথে আমার পেশাটাও এই সঙ্গীত। চমৎকার। ওকে, সো ডলির কাছ থেকেও আমি ছোট্ট করে একটু সেই প্রশ্নের উত্তরটা জানতে চাই। আমার শেখাটা আসলে হয়েছে যে আমার বাবা ওফাত হয়ে গেছে, এই 6 বছর হয়ে গেল। তো আমার গানের প্রতি সেরকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমার কোনো কিছুই ছিল না। তো বাবা ওই জোর করে শেখানোর মতোই, উনি আসলে আমার 11টা ফুপ্পু, আমার বাবা একা। তো আল্লাহর রহমতে আমাদের আর্থিক অবস্থা যেটা ছিল, আমরা খুব ভালোই ছিলাম। তো সেই জায়গা থেকে আমার বাবার যেটা ছিল, কিন্তু সেই জায়গা থেকে আমার বাবা বলেছে যে আমার ঘর বাড়ি জায়গা জমি যা কিছু আছে সেটা বিক্রি করে হলেও আমি আমার মেয়েকে গান শেখাবো। তো সেই জায়গা থেকে মানে ওনার এইটার প্রতি এতই ছিল, আমি এটাকে বুঝতে পারিনি যে ওনার গান শেখানোর প্রতি এতই। তবে আমাদের পরিবারে এরকম যে আমার বাবা যেটা বলবে আমরা আবার সেটাই মেনে চলতাম আর কি। আমরা 5 বোন 1 ভাই। তো সেই জায়গা থেকে আমার বাবা একদিন ঢাকায়, আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাবা সিডি বের করবে। সেই সময় সিডির যুগ ছিল, যে আমার মেয়ের গান ক্যাসেটে বাজবে। তো উনি এলাকা থেকে ওই সাউন্ডের যারা থাকে তাদেরকে এনে গান রেকর্ড করে উনি ঢাকায় নিয়ে আসবে। তো আসলে ওই সময়টা, এটা আমি আজও কোনো টেলিভিশনে বা কোথাও বলিনি। আজকে কেন জানি আসলে খুব মনে পড়ে, বললেন না যে ছোট ছোট কথা আসলে অনেক সময় মনে পড়ে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে আমার বাবা তখন কি করছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই উনি ক্যাসেট করার জন্য ওই মেশিন ট্যাশিন অনেক কিছু নিয়ে আসছে। নিয়ে আসার পরে তো আমি এত কিছু করছে, কিন্তু আমার গলায় এসে বসে, আমি তখন আর গাইতে পারিনি। তো তখন ওনার ভেতরের যে কষ্ট, সেটা আমি দেখতে পারছি যে আসলে কতটা স্বপ্ন থাকলে একজন বাবা এরকম করে। তো সেই জায়গা থেকে আজকে আমার বাবা নেই, তবে বাবা যে নেই তা আমি সেটা ফিল করি না যে আমার বাবা নেই। আমার মনে হয় যে আমার বাড়িতে যে অনুষ্ঠানটা হয় প্রতি বছর, মানে অনেক হাজার হাজার মানুষ আসে সেখানে, বিভিন্ন জায়গা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত সেখানে আসে। আমার বাবার একটা দরবার হয়েছে, সেখানে সাধুসঙ্গ হয় 24 ঘন্টা ব্যাপী, তার যারা ভক্তবিন্দু আছে। তো সেটা মিলে আমরা ভাই বোন মিলে, ওনার ভক্তবিন্দু মিলে সবাই এই প্রোগ্রামটা করি। তো ওই সময়টা
এবং অন্য কোনো সময় যখন আমি স্টেজে গান গাই বা আমার বাড়ির ওই অনুষ্ঠান চলাকালীন আমার মনে হয় যে আমার বাবাই তো সামনে দাঁড়িয়ে আছে, বা এত মানুষের মাঝে আমার বাবা নিশ্চয়ই আমাকে দেখছে, বা আমার ভালো কোনো কিছু হলে তখন মনে হয় যে আমার বাবা এই তো আছে, আমার বাবা তো দেখছেই, কিন্তু আমার ওই মানে কানেক্টিভিটিটা তার থেকে যে একটু দূরে চলে গেছে এরকম আমার কখনোই মনে হয় না। বাবার নেশাই আসলে পরবর্তীতে মেয়ের স্বপ্ন এবং মেয়ের জীবন হয়ে গেল, এভাবে আসলে লেগেসি তৈরি হয়, একদম। এবং মেয়েরা বাবাকে একটু বেশি বেশি ধারণ করে। সত্যি বাবার কথা যেহেতু বলছিলেন, আজকের আয়োজনে বাবার কোনো প্রিয় গান আপনার কণ্ঠে সে শুনতে পছন্দ করতো, আমাদের কি শোনাতে পারেন? আসলে কি আমার প্রথম এইটা ছিল, উনি পালা গান খুব পছন্দ করতেন, যে আমার মেয়ে পালা গানের শিল্পী হবে। তো উনি আমার নাম রেখেছিলেন, যারা পালা গান করে তাদের ইসে তো অনেক নাম হয়, সরকার হয়, দেওয়ান হয়, তো উনি আমার নাম রেখেছিলেন ডলি সরকার। তো ডলি সরকার বললে পালা গানের শিল্পী একটা অন্যরকম নাম। তো সেই সময় তারপরে আমি ওই পালা গান, বাবাই অনেক কিছু জানতেন কিন্তু উনি কোনো স্টেজে গাইতেন না, টুকটাক এমনিতে আমাকে শেখানোর জন্য গাইতেন। তো সেই জায়গা থেকে বাবার অনেক পছন্দের গান আছে, তো আমি একটু লালন সাঁইজির একটা গান একটু শোনাচ্ছি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। মন আমার গেল রে জানা, কারো রবে না এ ধন, ও মন জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা, একবার সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন। অনেক অনেক ধন্যবাদ। এমন সুরের পর আসলে কথা বলাটা খুব কঠিন হয়ে যায়, আমার ক্ষেত্রে আসলে সবসময় তাই আজকে হয়েছে। এমন দুইজন সুরের মানুষ বসেছে আমাদের সাথে, একদম শেকরের গান, দেহতত্ত্ব, আত্মার গান। তো আমার মনে হয় গানটা একটু বেশি শোনা উচিত। তাহলে আমরা এবার লায়লার কাছ থেকে তার পছন্দের একটা গান শুনতে চাই। আমার পছন্দের অনেক গান আছে। মায়ের কাছে সব সন্তানই সমান, তেমনি আমার কাছেও সব গানগুলো একই রকম। তবে স্মৃতিচারণ যেহেতু হচ্ছে, আমার যে গানটা প্রথম আড়ালে থেকে লুকিয়ে আমার আব্বা শুনেছিলেন, আমার মনে হয় সেটাই দুই লাইন গাওয়া উচিত। বাংলাদেশের বিখ্যাত পালাকার, আমরা সবাই ওনাকে চিনি, মাতাল কবি রাজ্জাক দেওয়ান, ওনার দুইটা লাইন। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সবই তো নীরবে সইব বন্ধুরে, তোমার লেখা গান তারে গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। দারুণ। আমরা যদিও অতীতে ছিলাম এতটা সময়, একটু স্মৃতিচারণ করেছি, এবার একটু বর্তমান নিয়ে কথা বলতে চাই। দুজনেই আসলে একটা রিয়েলিটি শোর পার্টিসিপেন্ট ছিলেন, সেখান থেকে আসলে নাম যশ খ্যাতি সব কিছু ধীরে ধীরে নিজেদের ক্যারিয়ারে যুক্ত হয়েছে। রিয়েলিটি শোর পার্টিসিপেন্ট থেকে একটা অনুষ্ঠানের বিচারক হয়ে ওঠা, সেই জার্নিতেও আসলে আপনাদের দুজনেরই আসলে একটা অনবদ্য অর্জন রয়েছে। আজ একটা লঞ্চিং ইভেন্ট হচ্ছে শাপলাকুড়ির, সেখানে আপনাদের দুজনের অংশগ্রহণই আসলে আমরা দেখতে পাবো। আপনাদের ভাবনাটা বা এক্সাইটমেন্টটা সম্পর্কে একটু জানতে চাই লায়লা। এটার মূল কারিগর হচ্ছে হুমায়ুন কবির স্যার। তিনি আমাদেরকে প্রাথমিক বিচারক হিসেবে নির্বাচিত করেছেন এবং আজকের অনুষ্ঠানটা, আজকে উদ্বোধনী অনুষ্ঠানটাতে আমরা থাকব। এইটা ভীষণভাবে প্রাপ্তি। আমার মনে হয় যে এত সুন্দর, আজকে বোধহয় দারুণ দারুণ
থাকবে এবং সবার বয়স খুবই কম। তো এই ছোট ছোট আমি সবসময় ছোটদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করি। আমার জীবনে দুই ধরনের মানুষের গুরুত্ব খুব বেশি। একটা হলো ছোট যারা, আর একদম বৃদ্ধ যারা, বয়স্ক যারা। ছোটবেলা থেকে এই দুই প্রকারের মানুষের সাথে মিশতে আমি সব থেকে বেশি পছন্দ করি। তো অনেক সোনামণিরা আজকে থাকবে, তাদের সাথে সময় কাটাবো, ভীষণ ভালো লাগছে। আচ্ছা ডলি। ওই যে বললাম বাবার ইচ্ছা যে ছিল যে স্ক্রিনে আমাকে দেখবে, তো আজকে যার জন্য এখানে বসে আছি বা যে প্রোগ্রামটার জন্য আজকে আমরা এখানে আছি, তো এটা অনেক বড় প্রাপ্তি। যেমন তেমন আমার মনে হয় যে সৃষ্টি জগতের আগে যখন রুহানি জগৎ ছিল, তখন নাকি যে আত্মাগুলো খুব কাছাকাছি ছিল, এই পৃথিবীর উপর এসে নাকি ওই আত্মাগুলোর সাথে আবার দেখা হয়। তো ছোট ছোট যে আজকে যারা আসবে, যে বাচ্চাগুলো, যে পবিত্র আত্মাগুলো যে আজকে আসবে, তো ওদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। আমি 2019 সালে ম্যাজিক বালিয়ানায় রিয়েলিটি শোতে ছিলাম প্রতিযোগী হিসাবে। 2022 সালে সেখানে অ্যাসিস্ট্যান্ট মেন্টর হিসেবে কাজ করেছি। আর 2024 সালে আমি বিভিন্ন জায়গায় বিভাগীয় বিচারক হিসাবে ছিলাম। বিচারক আমি বলতে চাই না, কারণ সেই ক্ষমতা আমার নেই। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার ইয়ে আছে আর কি। তো আজকে যে ওরা আসবে, ওদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখব। আর এত সুন্দর একটা আয়োজনে আমাকে রাখার জন্য হুমায়ুন স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কেমন লাগে আসলে নিজের গানগুলো যখন, আচ্ছা এটা একটা প্রশ্ন আমার, হুট করে একটা জিজ্ঞেস করতে গিয়ে আরেকটা মনে হলো বেশি জরুরি। নিজের গান নিজে কখনো হেডফোনে শুনেছেন? শুনতে ইচ্ছে করছে তাই? না, আমার সামনে কেউ আমার গান বাজালে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে চলে যাই। আজকে যেহেতু লাইভ সম্প্রচার, আমি তার উঠে যেতে পারছি না। এবং বাসায় যদি আমার গান আমার কোনো সদস্যরা, পরিবারের কেউ বাজায়, আমি সাথে সাথে গিয়ে বলি প্লিজ বন্ধ করো, অন্য গান ছাড়ো, অন্য গান ছাড়ো। আমি জানি না কেন আমার এটা কেন হয় যে আপনার কণ্ঠ লাখো দর্শক বা শ্রোতারা, আমার মনে হয় যে আমার গান যখন বাজে তখন মনে হয় ইস, এই জায়গাটা বোধহয় ভালো হয়নি, এই জায়গাটা আরেকটু ভালো হতে পারতো, না এই জায়গাটা শুনতে ভালো লাগছে না। তো কবে যে শিখবো আর কবে যে মানুষের মতো মানুষ হব, আর কবে যে শিল্পী হিসেবে আসলে শিল্পী হয়ে উঠবো সত্যিকারের, এটা নিয়ে আমার অনেক আক্ষেপ রয়েছে। আচ্ছা ডলির কাছে একটু জিজ্ঞাসা করব, ডলির কেমন মনে হয় নিজের গান নিজে শুনতে? ভাবছিলাম যে আমি সে যে কথাগুলো বলছে আমার ওই একই, যখন নিজের গান বাজে তখন মনে হয় যে না, এই গান হয়নি, আমার এই গানটা আরো ভালো করে শিখতে হবে, তারপরে আবার গাইতে হবে, এরকম মনে হয়। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের মতামত আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, আপনাদের কাছে কেমন লাগে? তবে যেটা বললেন যে শিল্পী হয়ে উঠতে আসলে এখনো অনেকটা পথ বাকি নিজেদের কাছে মনে হয়, কিন্তু শিল্পী হয়ে উঠতে কিন্তু শুধুমাত্র কণ্ঠের প্রয়োজন হয় তা কিন্তু নয়। প্রত্যেকটা শিল্পী একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব ধারণ করে, তার বেশভূষা, কারণ মানুষ সেটা পরবর্তীতে আইডিয়ালাইজ করে বা কপি করে বা অনুকরণ করে। যেটাই বেশভূষার ব্যাপারে যেহেতু এসেছি, আমরা ডলি মণ্ডলকে সবসময় দেখি একটা শুভ্র সাদা একটা অ্যাপিয়ারেন্স সবসময় পর্দায়। এই যে নিজের একটা আলাদা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করা, এটা কবে থেকে হয়েছে? আসলে এটা ফ্যাশন হিসাবে আমি কখনো এরকম করে নেইনি, কারণ আমার ভিতর থেকেই এটা আসে। আর আমার বাবা যেহেতু একজন সাধক ছিলেন, যারা লালন সাহেজির ঘরানার, আপনারা এটা জানেন কিনা আমি জানি না, যারা একটু তরিকাপন্থী, তারা যেমন বৈষ্ণব আছে আর বাউল আছে। যারা বৈষ্ণবটাকে ধারণ করে তারা অনেক সময় গেরুয়া বা বিভিন্ন কালারের পরেন, আর যারা সাইজিরিটাকে ধারণ করেন বাউলের, তারা অনেক সময় সাদা পরেন। তো লালন সাইজির ঘরানার 5টা ঘর আছে, সেখানে পাঞ্জু শাহের ঘর, তারপরে দিলবার শাহের ঘর, চৌধুরী ঘর, এরকম 5টা ঘর আছে। তো ওই 5টা ঘরের আমার বাবা ছিলেন সূচি মাতার ঘরের, আর আমি যেখানে বায়াত গ্রহণ করেছি সেটা সাইজির ঘরানার, সাইজির ঘরের। তো সাইজির ঘরানার যেহেতু আমার বাবাও সাদা পরতেন আর সাইজির ঘরানা তো সাদা আছেই, তো সেই জায়গা থেকে আমার আসলে এটা আমার ভেতর থেকেই আসে। আর সাদাটা পরলে আমার ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যার কারণে আপনি এখন ফ্যাশনও বলতে পারেন, সেটা আপনার নিজের মনের খোরাকও বলতে পারি। সেটা তানভীর লিমন কিছু জিজ্ঞাসা করবেন? একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনারা যে তত্ত্বের গান করেন, লালন, দেহতত্ত্ব বা
ফোক, বিচ্ছেদ। বিচ্ছেদ, এই গানগুলোর আমাদের দেশে অনেক বড় অডিয়েন্স আছে এবং সেটা অনেক বড়। আমরা যদি দেখি যে লালার একটা গান কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফেলে, এবং এমন গানও আছে যেটা 100 মিলিয়ন ক্রস করেছে, আমি এরকম একটা গানও দেখেছি। তার মানে দর্শক আছে এইসব গানের। কিন্তু কোনো জায়গায় কি আমাদের এই শিল্পীরা একটু পিছিয়ে আছে এই আধুনিকতার জায়গা থেকে, বা এই দৌড়ের জায়গা থেকে কোনোভাবে একটু পিছিয়ে আছে কিনা, বা থাকলেও সেটা কি কারণে? আমার মনে হয়, কিন্তু আমি লালার থেকে একটু জানতে চাই সেটা। লোকসঙ্গীত শিল্পীদের হ্যাঁ ব্যাপারে হ্যাঁ বলছেন? হ্যাঁ, সব। না, আমি তো বলবো যে অনেক বেশি এগিয়ে আমরা। কারণ আমরা যদি আরও 10 বছর আগের কথা চিন্তা করি, বৈদেশিক গানের প্রভাব কিন্তু আমাদের দেশে, এটা আপনি ভালো বলতে পারবেন, বৈদেশিক গানের চলনটা আমাদের দেশে খুব বেশি ছিল। সাউন্ডে গান শুনলে আমরা হিন্দি গান শুনতে পেতাম, অন্যান্য দেশের গানগুলো বাজতো। কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন, আপনি বেশ কিছু স্টুডিওতেও আপনি এক্সপ্লোর করতে পারেন, যদি 100টা গান হয় তার মধ্যে 80টাই লোকগান রেকর্ড হচ্ছে। তার মানে নিশ্চয়ই গানের জয় জয়কার চলছে এবং এত বছর ধরে এটাই চলে আসছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এখন যারা নতুনরা গান করছি আমরা, বা আমাদের পরেও যারা আসছে, তারা খুঁজে 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 একদম প্রাচীনকালের সেই গানগুলো কিন্তু বের করছে, যেটা আমি এতদিন ধরে করে আসছি। যে গানটা স্ক্রিনে দেখানো হয়েছে এটা কিন্তু নেত্রকোনার বাউল চানমিয়া বয়াতির গান। গানটা এখন শ্রোতারা এত বেশি ভালোবাসছে, আপনি টিকটক খুললে, ফেসবুক খুললে দেখতে পাবেন গানটা। তার মানে খুব ভালো যাত্রা চলছে এবং এই যাত্রা অব্যাহত থাকবে। আর সত্যি কথা বলতে, লোকসঙ্গীতের সাথে তো আমাদের নারীর একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক আমরা চাইলেও কোনোভাবে ছিন্ন করতে পারবো না। মা যেমন সন্তানকে অস্বীকার করতে পারে না, সন্তান মাকে, তেমনি লোকগানটা আমাদের কাছে ওইরকম নারীর সঙ্গে যুক্ত রয়েছে আমি বলবো। এবং সবথেকে আমাদের বড় প্লাস পয়েন্ট হচ্ছে অনলাইন। আপনি দেখবেন যে অনেক শিল্পীরা কিন্তু অনলাইনের মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। তো এইটাকে আমি অবশ্যই বাহবা দিব, এবং আমরা আমাদের লক্ষ্যে যাচ্ছি এবং খুব ভালোভাবে একেবারেই তাই। অনেক অনেক শুভকামনা লালা আপনার জন্য, ডলি মণ্ডল আপনার জন্য। আপনারা এগিয়ে যান, বাংলা লালন সঙ্গীতকে এগিয়ে নিয়ে যান এবং বিশ্ব ভান্ডারে আমাদেরকে পরিচিত করে তুলুন। অনেক ধন্যবাদ লিমন, আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে তারকাকথন সেনসেশন প্রেজেন্টস তারকাকথনের আরও এক পর্বে। সকলে ভালো থাকবেন। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।